ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ স্যার। তোমাকে আমি একটি ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে হয়তো অনেক চাকরিতে লিডারশিপ কোয়ালিটি বা এগুলো লাগে। আমি ধরো তোমাকে যে পোস্টটা আমি দিতে চাই সেটা লিডারশিপ কোয়ালিটি না, কিন্তু সেখানে তোমাকে পাবলিক ডিল করতে হবে, যেটা স্যার একটু আগে আমি তোমাকে বললেন যে কাস্টমারদের বিলিং বা পাবলিক ডিলিংটা হয়তো করতে হতে পারে। তো পাবলিক ডিলিং এর ক্ষেত্রে অনেক অসুবিধাই হতে পারে। পাবলিক ডিলিং তুমি যদি ধরো কোনো জায়গায় কোনো ফেল করলে, মানে তোমারই সেটা দোষ রইলো বা না হলো, সেটা সেক্ষেত্রে কিন্তু আমরা তোমার কাছে জবাব চাইবো না, তুমি জবাবটা কাস্টমারকে দেবে। ঠিক আছে? তো আমার প্রশ্ন যে তুমি কি সেগুলো কারেক্ট ওয়েতে ম্যানেজ করার ক্ষমতা রাখো? হ্যাঁ স্যার, প্রথমত যদি দেখি আমার আমার আন্ডারে যারা রয়েছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় প্রথমত, তো আমি কিছু একবার দুবার তাদের একটু সিনসিয়ার করে দেবো। তারপরেও দেখি যদি তারা আবার মানে প্রবলেম করছে, তারপর স্যার আমি মানে আমার উপরে যারা আছে তাদেরকে জানাবো বা ওদিকেও কিছু ওয়ার্নিং দেবো, এইরকম করবো স্যার। আমি আমি ধরো আমি কথাটা কি বললাম, আমি বলছি ধরো তোমার জবটা হচ্ছে একটু ট্যারিফ বা বিলিং টাইপের জব, যেখানে মানে আমি বলতে চাইছি তোমাকে পাবলিক ডিল করতে হতে পারে। তো আমি আগেই বললাম যে পাবলিক যদি তোমার, আমি দেখি তোমার দোষ আছে, সেক্ষেত্রে আমি কিন্তু তুমি মানে আমি তোমার দোষ মানে কি, হ্যাঁ তোমার আন্ডারে তো থাকতে পারে, যারা আছে তাদের কোনো একটা দোষ হলো, আলটিমেটলি আমি কিন্তু তোমাকে আমি এটা দেখতে যাবো না। পাবলিক এসে যদি আমার পাবলিক এসে না আমার অফিস ভাঙচুর না করে, সেটা তোমাকে তাদের মাথায় ঠান্ডা হ্যান্ডেল করতে হবে। আমি সেই জায়গাটা করতে চাইছি, সেটা তুমি কি করে ম্যানেজ করবে? স্যার আমি এমন পাবলিক কিছু আমি আমি আমার মানে এমন কিছু ভুল ত্রুটি করবো না যাতে স্যার আমাকে এই জন্য স্যার কোনো ইয়ে দিতে হয় স্যার, ক্ষতিপূরণ বা আপনার কাছে কোনো ইয়ে দিতে হয়। মানে সচেতন থাকবো স্যার আমার কাজের উপর। ঠিক আছে, মোটামুটি আমরা তোমার ইন্টারভিউ দেখলাম। যদি তোমাকে সিলেকশন করি ইটস ওকে, যদি সিলেকশন না করি তুমি কি খুব ভেঙে পড়বে? না স্যার, আমি আবার আবার পরের বার আবার চেষ্টা করবো স্যার। পরের বার আমাদের এখানেই চেষ্টা করবে নাকি অন্য কোনো জায়গায় কেন চেষ্টা করবে? আমি স্যার সব জায়গায় চেষ্টা করবো স্যার। আমার শিক্ষাটা স্যার, আমি আমার শিক্ষাটাকে পূর্ণ করব, আমার যে বাইরে গিয়ে যে শিক্ষাটা আমি চাই। ঠিক আছে, তবে আজ থেকে 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আজকে তুমি যদি আজকে আমি তোমাকে ইনটেক করি, তুমি ধরো 1 মাস বাদ তুমি জয়েন্ট হলে, 1 মাস পর তোমাকে আমি কোম্পানিতে অ্যাবসর্ব করলাম, তোমার আগামী 1 বছর তোমার নিজের একটা টার্গেট থাকবে, যেটা তুমি বলছো স্যার আমি লার্ন করবো, শিখবো। আগামী 5 বছরের মাথায় তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? স্যার আমি আমার শিক্ষার মাধ্যমে আরো উঁচু জায়গায় যেতে চাই স্যার। উঁচু জায়গা মানে কি? একটু স্যার আমার উপরে যিনি মানে আমার উপরে যে পদগুলো আছে সেই পদে আমি চেষ্টা করবো স্যার যাওয়ার জন্য। মানে রেসপন্সিবল আরো হতে চাইছি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, নাইস টু মিট ইউ এন্ড ইউ মে লিভ নাও। যদি তোমাকে সিলেকশন করা হয় উইল নেট ইউ নো। ওকে, অল দ্য বেস্ট ফর থ্যাংক ইউর ইউ। আপকামিং থ্যাংক লাইফ। ইউ। আচ্ছা, দেবাশিস যে ইন্টারভিউ দিল তার রেসপেক্টে আমি আগে একটা ক্ষমা চাইছি যারা ইউটিউবে দেখছো লেকচারটা, কারণ আমি রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম আজকে। এটা ভুল হয়ে গেছে বড্ড। তো দেবাশিস যে ইন্টারভিউ দিল অল ওভার, ও মোটামুটি ওর ইয়েতে আমি যেটা বলবো, স্যারও আশা করি সহমত হবেন যে এইচ অ্যারাউন্ড মোটামুটি ঠিকঠাক উত্তরই দিয়েছে। টেকনিক্যালি তুমি টেকনিক্যাল থিওরিটা হয় জানো, প্র্যাকটিক্যালটা তোমাকে বলবো তুমি আরেকটু শুয়ে তোমাকে হতে হবে। এবং আমি যেটা করব, তোমার যেহেতু সুইচ গিয়ার প্রোটেকশনের কাজটা আমি অলরেডি নিচ্ছি, আমি তোমাদেরকে যেটা চেষ্টা করবো এই যে প্র্যাকটিক্যাল নলেজ গুলো, অর্থাৎ এই এই সমস্যা হতে পারে তার জন্য তোমাকে নলেজটাকে এইভাবে ভাবাতে হবে, এই জিনিসগুলোকে আমি আমি তোমাদের সামনে ইলাবোরেট করতে চেষ্টা করবো। ঠিক আছে? সুইচ গিয়ার ক্লাসে মাঝে মাঝে এক একটা সুইচ গিয়ার ক্লাস আমি কোনো সাবজেক্টের উপর পড়াবো, শুধুমাত্র এই জিনিসগুলোকেই একটু তোমাদের মধ্যে ধরিয়ে চেষ্টা করবো। ঠিক আছে? ইটস ওকে। নেক্সট কে ইন্টারভিউ দিতে সুমিত স্যার কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। হ্যান্ড রেজ করেছো? হ্যাঁ স্যার, বলছি স্যার দেবাশিসকে বলো। যে কোশ্চেনটা করলেন না, যে দুটো ল্যাম দেওয়া হয়েছে আর 3টে পেজ এসেছে, স্যার ওটার উত্তরটা এটা হবে যে বলবো বলবো বলবো, ওটা ওটা আমি
বলো 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 উত্তরটা বলো। তিনটে ফেজকে স্যার স্টারে কানেক্ট করলাম, সেখান থেকে একটা নিউট্রাল বাই করলাম, সেম করে হতে পারে কি? স্টারে তুমি কি দিয়ে কানেক্ট করবে? স্টার দিয়ে কি করে কানেক্ট করবে স্যার স্টারে? তিনটে ফেজকে আমি স্টারে কানেক্ট করলাম কি দিয়ে কানেক্ট করবে? স্যার। ডাইরেক্ট শর্ট করে দেবে, তাহলে তো থ্রি ফেজ ফল্ট হয়ে গেল। না স্যার, তুমি ডাইরেক্ট তিনটে অ্যাটাচ করে দাও, থ্রি ফেজ ফল্ট হয়ে গেল। তাহলে কি দিয়ে কানেক্ট করবে? হ্যাঁ, কে কি বলছো? কেউ কিছু বললে? আচ্ছা, দেখো বলছি, অ্যাকচুয়াল যেটা উত্তর হচ্ছে, তুমি যেটা বলছো সেটা একটা উত্তর বটে। সেটাতে তোমাকে মানে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং হয়, ঠিক আছে, তাহলে ওয়াইন্ডিং অনুযায়ী তোমাকে সেটা একটা কপি করতে পারো, কিন্তু যদিও সেটা নট গুড প্র্যাকটিস। বেটার হচ্ছে তোমার, মনে করো আর ফেজ আর ওয়াই ফেজ আছে, আর ফেজ আর ওয়াই ফেজের মধ্যে কত ভোল্ট আছে? 440। 440 অ্যাকচুয়ালি নয়, 415। বেশ ঠিক আছে, তোমার কথা আমি 440ই ধরলাম। তাহলে দুটো ল্যাম্প আছে, সেই দুটো ল্যাম্প ইন্ডিভিজুয়াল কত ভোল্টের? ওটা দুটো স্যার 220 করে এরকম থাকে। তাহলে স্যার তাহলে এবার দুটো আমি ল্যাম্পকে উত্তরটা সিরিজে বুঝে নেবো। কানেক্ট করলেই তো হয়ে যাবে। এইটাই উত্তর, এইটা এটাই উত্তর। আমি ঠিক আছে, আমি থ্যাংক ইউ স্যার। আমি অ্যাকচুয়ালি মানে আমার হাতে এক্ষুনি কিছু করার নেই, নিউট্রাল আসেনি, আমি দেখি থ্রি ফেজ লাইন আছে, আমি দুটো ল্যাম্পকে তাদের এক্সাক্ট পাওয়ারে গ্লো করাতে চাই, তো এটাই তো উত্তর। ঠিক আছে, ওকে, নেক্সট I will expect Kosturi Mondol to be appearing in the interview. Please come and turn on your camera and open up your mic. কস্তুরি ক্যামেরা, হ্যাঁ। তোমার পিছনে আলো একটু আসছে, একটু সরে বসো কস্তুরি, পিছন দিয়ে একটু আলো আসছে, একটু সরে বসো। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। Good বলো। morning, friends. Myself Kosturi Mondol. I am from Mollarpur of Birbhum district. Okay. I am pursuing my diploma engineering 5th sem in Sri Ramakrishna Shilpo Vidyapith, Shivri. I am lucky to have a seat in your reputed company. Okay, so how do you know that our company is reputed? আমাদের কোম্পানি যে রেপুটেড, তুমি সেটা জানলে কি করে? কি কি স্টাডি করেছো আমাদের কোম্পানি সম্পর্কে? আমাদের কোম্পানি কি কাজ করে? ও সরি, ইটস জাস্ট আ মিনিট, আমার বলে দেওয়া হয়নি যে অ্যাকচুয়ালি আমি যখন বলেছিলাম আমাদের কোম্পানি কি কাজ করে, তখন তুমি তখন আসতে পারোনি। তো আগেই ধরো তুমি জেনে নিয়েছো যে আমাদের কোম্পানি বেসিক্যালি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমে কাজ করে, ঠিক আছে। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর সমস্ত ইনস্টলেশন, মেইনটেনেন্স এগুলি করে থাকে। So my question is, actually, how do you know that our company is reputed? Reputed তুমি সেটা কোথা থেকে জানলে? I am some study internet. Oh, you have studied in internet, it's okay. And my college teachers also say that. Okay, okay. So suppose, acha, do you know actually what is the primary distribution system and secondary distribution system? Primary distribution system means where generating system generate current generating system. This system তুমি অলরেডি ডিস্ট্রিবিউশন সিস্টেমের সম্পর্কে বলছো, তুমি দুম করে জেনারেশনে কেন চলে গেলে? ডিস্ট্রিবিউশন সিস্টেম কত ভোল্টেজের উপর থেকে স্টার্ট হয়? 400 volt above. 400 ভোল্ট অ্যাভাব? ডোমেস্টিক যেটা বাড়িতে পাওয়ার আসে সেটা তো ডিস্ট্রিবিউশন 220 সিস্টেম থেকে আসে। হ্যাঁ, সেটা ডিস্ট্রিবিউশন সিস্টেম। হলো সেটাতে কত ভোল্টেজ থাকে? 240। 230 ভোল্ট ধরা যেতে পারে। তো সেটা
সেটা কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন না সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন? এটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সাবস্টেশন ভায়া আছে। সাবস্টেশন ভায়াস তো বুঝলাম, আমি বলতে চাইছি ডিস্ট্রিবিউশন সিস্টেম কত ভোল্টেজ থেকে স্টার্ট হয়। আচ্ছা, ইলেকট্রিক্যাল সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করি, তিনটে ভাগের এক্সাক্ট নাম কি কি? জেনারেটিং সিস্টেম, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, দেন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। জেনারেশনের পরে ডিস্ট্রিবিউশন, মাঝখানে কিছু নেই? স্টেপ আপ স্টেপ ডাউন যেটা হয়, মানে সবটাই স্টেপ আপ কোথায়? জেনারেটিং এন্ডে স্টেপ আপ হচ্ছে, পরে স্টেপ ডাউন, পরে পুরোটাই স্টেপ ডাউন হতে আসছে, মাঝখানে কি জেনারেশন আর ডিস্ট্রিবিউশনের মাঝখানে কিছু নেই? ট্রান্সমিশন সিস্টেম বলে কিছু শুনেছো? ট্রান্সমিশন সিস্টেম। তাহলে তুমি ওটা পুরো স্কিপ করে একদম ডিস্ট্রিবিউশনের মধ্যেই জেনারেশন করে দিচ্ছ যে। যাই হোক, জেনারেটিং ভোল্টেজটা কি রকম রেঞ্জে থাকে মোটামুটি? 11 কিলোভোল্ট। 11 বা 11.5, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কিছু সময় 6.25 ও থাকে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে জেনারেটিং ক্যাপাসিটির উপর। তারপর কি করে, ওটাকেই পাঠিয়ে দেয় নাকি ওটাকে কিছু না, করে? স্টেপ আপ করে। কত ভোল্টেজ স্টেপ আপ করে? 230 ভোল্ট সামথিং। 230 ভোল্টেজ না, 211 কিলোভোল্টকে স্টেপ আপ করে এক্সাক্ট বলতে হবে না, ওটা তো ভ্যারি করতে পারে। বলো কি রকম রেঞ্জে করে? রেঞ্জ কিরকম, রেঞ্জটা বলো। আমাদের এই যে ট্রান্সমিশনের ফিডার গুলো কত কত ভোল্টেজ থাকে? ফিডার মানে টাওয়ারের মাধ্যমে যে লাইনগুলো দেখতে পাবো, টাওয়ারের মাধ্যমে যে লাইনগুলো যায় কত ভোল্টে থাকে? 440 সামথিং। কি এটার ইউনিট কি? ইউনিটটা কি? কিলো। কিলো আর তারপরে কিলো মানে কেজি, কিলোগ্রাম, কেভি। কেভি। 400 কেভি, 400 কেভি বা 220 কেভি থাকে তো। তারপর সেটা আস্তে স্টেপ ডাউন হচ্ছে। তো এই যে ট্রান্সমিশন কথাটা বললে, ট্রান্সমিশনটা স্টেপ ডাউন হতে কত ভোল্ট অবধি ট্রান্সমিশন? এগুলো তোমাদের স্যারেরা বোধহয় ক্লাসে অনেকবার করে বলে দিয়েছে নাকি? আচ্ছা, 33 কেভি আর তার বিলো হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশন। তাহলে ট্রান্সমিশনটা আমি হিন্টস দিচ্ছি। হ্যাঁ, ট্রান্সমিশনটা তাহলে কি রকম রেঞ্জে থাকে? 33 কেভি এন্ড বিলো হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক। 33 কেভি অথবা তার থেকে কম হলে ডিস্ট্রিবিউশন। তাহলে ট্রান্সমিশনের ভোল্টেজের মানে দু একটা রেটিং বলো যেগুলো কমনলি ইউজড হয়। মাল্টিপল, এগুলোর মাল্টিপলই হবে কিন্তু। 64। 64 বলে কোনো সিস্টেম থাকে না। আর মাল্টিপল হলো 64। 64 কার মাল্টিপল হলো? সেটাই, 64 বলে কোনো সিস্টেমই থাকে না। 66 হয় 33 এর মাল্টিপল। আচ্ছা আচ্ছা, তুমি আরেকটা কথা আমাকে আচ্ছা যেটা পড়লে বলতে পারো। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই যে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন বা যেখানে যাই হোক, আমাদের এই পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা যে 3 ফেজের সে তো জানি, ঠিক আছে, কটা ওয়্যার থাকে? ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে 3 ফেজ 3 ওয়্যার। আচ্ছা, তো ডিস্ট্রিবিউশনে 3 ফেজ 4 ওয়্যার। পুরো ডিস্ট্রিবিউশনটাই 3 ফেজ 4 ওয়্যার? পুরো ডিস্ট্রিবিউশনটা কি 3 ফেজ 4 ওয়্যার? ডোমেস্টিক পারপাসে যেটা ব্যবহার হয় সেটা 3 ফেজ 4 ওয়্যার। সেটাকে কি বলে? ডোমেস্টিক পারপাসের যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে কি বলে? মানে সেই রেঞ্জে ডিস্ট্রিবিউশনটাকে কি বলা হচ্ছে? শুধু ডোমেস্টিক না, মানে এলভি রেঞ্জ, লো ভোল্টেজ রেঞ্জ, কি বলে সেটাকে? কি বলে বলতে কি তুমি তো কি ডিস্ট্রিবিউশন মানে, তুমি তো সেটা শুনেই আমাদের কোম্পানিতে ইন্টারভিউতে বসেছো, সেই টার্মটা শুনেই।
সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কোনটা? এ তো ভাবার কি আছে, তার উপরটাই প্রাইমারি ডিস্ট্রিবিউশন হবে। যদি তোমার 11 কেভি থেকে নিচে তোমার যে ট্রান্সফরমার সেকশনটা আছে সেটা যদি সেকেন্ডারি হয়, তাহলে ওই যে স্যার বললেন যে 33 কেভি, ওই 33 কেভি থেকে 11 কেভি ওই রেঞ্জটাই প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন দুটো প্রাইমারি সেকেন্ডারি, এই তো ব্যাপার, আর কিছু নেই। তো এই যে টোটাল 3 ফেজ 3 ওয়্যার ট্রান্সফরমার গুলো কি, প্রত্যেকটা ট্রান্সফরমার কি কনফিগারেশন, মানে একদম ধরো জেনারেটিং স্টেশনে যেখানে স্টেপ আপ হলো তারপর ক্রমান্বয়ে স্টেপ ডাউন হচ্ছে পরপর, প্রত্যেকটা ট্রান্সফরমারের কনফিগারেশন কি, প্রাইমারি সেকেন্ডারি কনফিগারেশন কি? ডেল্টা ডেল্টা নাকি ডেল্টা স্টার নাকি স্টার স্টার নাকি কি? স্টার ডেল্টা, মানে ডেল্টা স্টার, যেহেতু একটা করে একটা নিউট্রাল নিয়ে নেওয়া হয়। তুমি তো বলে 3 ফেজ 3 ওয়্যার, তুমি তো বলে 3 ফেজ 3 যেখানে ওয়্যার। 3 ফেজ 3 ওয়্যার ব্যবহার হয় সেখানে ডেল্টা ডেল্টা হয়, যেখানে একটা ওয়্যার নিয়ে নেওয়া হবে সেখানে স্টার কানেক্ট হবে। না, আমার প্রশ্নটা না, তুমি বললে যে ডেল্টা স্টার, তো আমি তো, তুমি তো একটু আগেই বলেছো যে টোটাল নেটওয়ার্ক সিস্টেমে কোথাও নিউট্রাল থাকে না, ওটা 3 ফেজ 3 ওয়্যার, তাই তো বলতে চাইছো? তাহলে হ্যাঁ, যদি ডেল্টা স্টার, কিন্তু কিছু ট্রান্সফরমারের নিউট্রাল মানে ওয়্যার নিউট্রাল হিসাবে ডিস্ট্রিবিউট না হলেও সেটা আর্থিং বা সেটা পাস যাতে করতে পারে, মানে রিটার্ন পাথ যেটা হয়, রিটার্ন পাথ হিসাবে নিউট্রালকে নিয়ে নেওয়া হয়। কিসের রিটার্ন পাথ? ডিস্ট্রিবিউট যেখানে রিটার্ন পাথ বলতে আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো যে স্যার অ্যাকচুয়ালি নিউট্রাল পয়েন্টটা স্টার কানেকশন থেকে নিউট্রাল পয়েন্টটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, আর তিনটে তার তিনটে ফেজ দিয়ে চলে যায়, তাই তো? আমার প্রশ্ন, ওই নিউট্রালটাকে গ্রাউন্ড করার কারণটা কি? তুমি কি রিটার্ন পাথ না কি বলছো ওটাই আমি জানতে চাইছি, কিসের রিটার্ন পাথ ওটা? লাইনে যদি হাই ভোল্টেজ, লাইনে যদি হাই কারেন্ট হয়ে যায় তাহলে হাই কারেন্ট হয়ে গেলে কি হবে? হাই কারেন্ট হয়ে গেলে সেটা নিউট্রাল দিয়ে ব্যাক করে তার কি গ্যারান্টি আছে? একটা রিটার্ন পাথ হিসাবে ওটা রাখা হয়। রিটার্ন পাথ মানে কি ওটা দিয়ে কেউ কি ম্যানুয়ালি ফেরত পাঠায় ওটা দিয়ে, এরকম ব্যাপার? না, ম্যানুয়ালি ফেরত পাঠানো নয়, যদি তাহলে সিস্টেমের যদি কোনো প্রবলেম আসে, কোনো তুমি শর্ট টার্মটা মুখে, আমি যেটা মনে হয় তুমি টার্মটা বুঝতে পারছো, বলতে পারছো না, এক্সপ্রেস করতে পারছো না। টার্মটা হচ্ছে ফল্ট, তারটা ছিঁড়ে যদি মাটিতে পড়ে ফল্ট, যদি হয়, তখন কারেন্টটা রিটার্ন করার জন্য পাত্র দেবে। হুম। স্যারকে জিজ্ঞেস করো কি বলছিলে। এই ফল্ট কি কি ধরনের হতে পারে? লাইনের মধ্যে যে ফল্ট হয় সেগুলো কি কি ধরনের হতে পারে? সার্চ, লাইনের মধ্যে হঠাৎ কোনো সার্চ যদি চলে আসে তাহলে একটা ফল্ট হতে পারে, লাইন যদি ছিঁড়ে পড়ে যায়। সার্চ মানে সার্চ মানে লাইটনিং যেটা হয় সেটা একটা প্রবলেম। আর কোনোভাবে আর সার্চ কোনো হতে সার্চ পারে? হতে পারে? আর কোনো সার্চ হতে পারে? হঠাৎ করে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে সেটা এক প্রকারের সার্চ। এটা কারেন্ট বেড়ে যাওয়াটাকে সার্চ? আচ্ছা আচ্ছা, ধরো একটা তার আছে, সেই তারে একটা গাছ ঠেকে গেল, একটা তারে একটা গাছ ঠেকলো, এটা কি, মানে এটাতে কি লাইনটা চালু থাকবে? না, তারটা তারটা যদি ছিঁড়ে যায় তাহলে তো না, তার ছেড়ে নি, তার গাছে ছেড়ে নি, স্যার বলছেন তারটা, গাছটা তারে ঠেকে গেছে। হ্যাঁ, তাহলে কারেন্ট থাকবে, থাকবে, মানে লাইন চালু থাকবে। তারের যদি কোনো প্রবলেম না হয়, তারটা যদি না বাই ডিফল্ট কোনো ছিঁড়ে যদি না যায় তাহলে তারটা মধ্যে কারেন্ট তো হবে। গাছটা ঠেকে যাচ্ছে যে, গাছটাতে যে কারেন্টটা, তারটা ঠেকে গেল ধরো, এবার ওই গাছটাকে, মানে গাছটার মধ্যে কি তাহলে কেউ যদি টাচ করে সেই অবস্থায়, তাহলে কি সে শক খাবে? যদি সেই তারটা যদি ইনসুলেট হয় তাহলে গাছটার মধ্যে কোনো কারেন্ট আসবে না, যদি সেটা যদি ওপেন থাকে তো সেটার মধ্যে আমরা কারেন্ট ওপেনের কথাই বলছি, আমরা নেকেডের কথাই বলছি, নেকেড ওয়্যারের না কথাই ধরো, বলছি। হ্যাঁ, মানে ওভারহেড লাইন, এবং সেটা হচ্ছে মানে ধরো হ্যাঁ, বেয়ার কোনো কাজ কন্ডাক্টর, যদি, হ্যাঁ, তাহলে গাছের মধ্যে কারেন্ট আসবে। সেক্ষেত্রে লাইনটা কি চালু থাকা উচিত?
ধরো আমাদের যে 11 কেবি লাইন, সেই লাইনে গাছ এরকম একটা ঠেকে গেল, সেক্ষেত্রে কি লাইনটা চালু থাকা উচিত? তোমার কি মনে হয়? থাকা উচিত, কিন্তু গাছটার মধ্যে কারেন্ট, মানে গাছটার মধ্যে কেউ যদি টাচ করে তাহলে সেই শক খাবে। তো সেটা কি আদৌ বাঞ্ছনীয়? মানে ধরো গাছে তো কেউ টাচ সেটা কি করতেই পারে, হওয়া উচিত তাহলে? না, হওয়াটা উচিত নয়। তাহলে তাহলে কি ওটা করতে আটকানোর হবে? জন্য কি করতে হবে তাহলে বলো? পুরো ডিস্ট্রিবিউশন পুরো সিস্টেমে তো গাছ, মানে ফাঁকা কোনো মানে ফাঁকা এরিয়ার মধ্যে যদি সেই সিস্টেম গুলো নিয়ে যাওয়া হয় তাহলে বেশি সুবিধা। সেটা তো নিশ্চয়ই, কিন্তু গাছ সেটা তো তো ধরো হতেই পারে, লাইন তো হ্যাঁ, ডিস্ট্রিবিউশন লাইন হ্যাঁ। অসংখ্য কিলোমিটার ধরে চলে, তো সেখানে তো গাছ তাহলে থাকতেই হতেই পারে। পারে কোনো বাঁশ গাছের ঝাড়, প্রায় বাঁশগুলো এদিকে থাকে। উপরে যেটা আমরা তার তার উপরে একটা এক্সট্রা কোনো ওয়্যার নিয়ে গেলে সেটা যদি ডিফল্ট হয় তাহলে একটা হতে পারে। তো সে তো হতে পারে, কিন্তু সেটা তো অনেক ধরো কস্টলি ব্যাপার, তুমি তারের উপরে ইনসুলেশন করতে পারো, কিন্তু সেগুলো তো অনেক কস্ট, মানে আমাদেরকে তো ইকোনমিক্যাল ব্যাপারটাও ভাবতে হবে। ধরো আমরা ধরো কোম্পানিতে যখন সেটাকে বিজনেসটা করছি, তো সব জায়গায় এরকম ওভারহেড একদম ইনসুলেটেড তার তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে সম্ভব কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে ধারণা তোমার? মানে যাতে এইরকম ঘটনা না ঘটে, যে কেউ গাছে টাচ করলো সেই ইলেকট্রিক শক না খায়, তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? মানে এটা তো এক ধরনের একটা কি বলো, এটা তুমি একটু এই টার্মটাকে একটু আগে ইউজ করেছো, মানে একটু আগে ইউজ সার্চিং। করেছো। না, এটাকে আমি তার আগে একটা জিজ্ঞাসা করেছিলাম, একটা টার্ম ফল্ট, ফল্ট ফল্ট। বলে একটা টার্ম ইউজ করেছিলাম। এটা তো একটা ফল্ট, তাই না? হুম। এটাকে কি ফল্ট বলে? মানে গাছটা তো মাটিতে আছে, তাই না? মাটিতে আছে মানে কি গ্রাউন্ড, হুম। তাহলে একটা গ্রাউন্ড। লাইনের সঙ্গে গ্রাউন্ড একটা টাচ হচ্ছে, এটা কি ফল্ট বলে? হুম। এটা কি ফল্ট বলে এটাকে? টার্মটা তোমরা ক্লাসে অনেকবার শুনেছো। এই স্যার বলেই দিলেন, আর্থ আর্থ বলে দিলেন, গ্রাউন্ড কথা বলে দিলেন, এবার তো বলো কি fault? আর্থ ফল্ট। তোমাকে বলতে বলেছি সুমিত সাহা। তাহলে এগুলো যাতে লাইনে না হয়, ধরো এগুলো এগুলো হতে পারে লাইনে, এগুলো হতে পারে, এবার লাইন সেই পরিস্থিতি যেন চালু না থাকে তার জন্য কিছু ব্যবস্থা নিশ্চয়ই থাকে। মানে যেখান থেকে লাইনগুলো নির্গত হচ্ছে, যে সমস্ত কোথা থেকে লাইনগুলো কোথা থেকে বেরোয় বলো তো, এই সমস্ত যে 11 কেবি লাইন, সেগুলো কোথা থেকে বেরিয়ে আসে? ধরো আমি বলছি একটা ট্রান্সমিশন সাবস্টেশনে ঢুকলো, যে সেখান থেকে তো লাইন বেরিয়ে আসবে, 33 কেবি লাইন ধরো বেরিয়ে এলো, ওখান থেকে ডিস্ট্রিবিউশন আমাদের নেটওয়ার্ক শুরু হচ্ছে। তো এই লাইনগুলোকে, এগুলো কোথা থেকে বেরোচ্ছে, মানে অ্যাকচুয়ালি যে 33 হচ্ছে, 132 কেবি থেকে 33 হচ্ছে, এটা কোন সাবস্টেশনে হচ্ছে? মানে আমি বলে দিলাম, ওটা ওটা একটা সাবস্টেশনে হচ্ছে, তাই তো? সাবস্টেশনে একটা জিনিসটা হচ্ছে, স্যার ওটাই বলছি, আর তোমাকে আজ করছিলেন যে তোমার ওয়্যারগুলো কোথা থেকে আসছে, উত্তরটা হচ্ছে হওয়া উচিত সাবস্টেশন থেকে। সাবস্টেশন থেকে। তো মানে সেখানে কি ব্যবস্থা থাকে, যে এখানে কি ব্যবস্থা? এই যে সমস্ত ধরো লাইনে কিছু টাচ হয়ে গেল, সেক্ষেত্রে লাইনটা যেন চালু না থাকে, লাইনটা বন্ধ হয়ে যাওয়া উচিত, তো সেটার জন্য কি ব্যবস্থা সাবস্টেশনে নেওয়া যেতে পারে? তোমাদের ফিফথ সেমিস্টারে একটা এরকম সাবজেক্ট আছে না? তুমি তো বলে ফিফথ সেমিস্টার পড়ছো, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে না যেখানে এই সমস্ত আলোচনা হচ্ছে? সাবজেক্টটার নাম কি? প্রোটেকশন। পুরো নামটা বলো। সাবজেক্টের নাম সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সেইখানে তোমাদের কিছু পড়ানো হয়নি এরকম, যেখান থেকে এই জিনিসগুলো আটকাচ্ছে? এই যে স্যার যেটা বলছেন যে এই জিনিসগুলোকে প্রাইভেট করা, তার জন্য কিছু পড়ানো হয়নি? রিলে, সার্কিট ব্রেকার। হ্যাঁ, সেটারই আমি জানতে চাইছিলাম যে কি থাকে, মানে সেটাতে কে, মানে এই যে ক্ষেত্রে লাইনটাকে বন্ধ করার কাজটা কে করতে পারে? সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কি নিজেই কাজটা করে, নিজেই ডিসিশন নেয়? রিলে না, রিলে আগে সার্কিট ব্রেকারকে ডিসিশন দেয়, তারপর সার্কিট ব্রেকার ট্রিপ করায়। সেটা কি রকম টাইপ রিলে ওটা? ঠিক আছে, এটা হয়তো এখনো পুরোপুরি পড়ানো হয়নি, তবু টার্মটা হয়তো তোমরা শুনেছো, ওভার কারেন্ট রিলে বা আর্থ ফল্ট রিলে, এই টার্মগুলো হয়তো তুমি শুনেছো। টার্ম ডিটেল হয়তো পড়ানোই এখনো, সেটা হতে পারে। আচ্ছা, বাড়িতে কি ধরনের সার্কিট, বাড়িতেই কোনো সার্কিট ব্রেকার আমরা ইউজ করি আমাদের এই বাড়ির যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমে? এমসিবি ব্যবহার করি। এমসিবি কত রেটিং অবধি হয়?
এমসিবি রেটিং কিসের থাকে, মানে মানে রেটিংটা মেইনলি কিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ভোল্টেজ না কারেন্ট না কিসের উপর? বলো কিসের উপর ডিপেন্ড করে? কতটা লোড আছে সেই বাড়িতে, সেই লোডের উপর ডিপেন্ড করে কতটা রেটিং এর এমসিবি আমরা ইউজ করব। লোডের কি কোন জিনিসটা? ভোল্ট, অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর কি? রেটিংটা কিসে লেখা থাকে, কোন ইউনিটে লেখা থাকে এমসিবি? কত ভোল্টে? ভোল্ট? শুধু ভোল্ট? ভোল্টটাকে অ্যাম্পিয়ার, কত ইম্পর্টেন্ট? অ্যাম্পিয়ার কারেন্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর। তো ঠিক পাওয়ার ফ্যাক্টর লেখা থাকে? পাওয়ার ফ্যাক্টর এমসিবি তে লেখা থাকে না, কিন্তু লোড গুলো ডিপেন্ড করে। এমসিবি কি পাওয়ার ফ্যাক্টর ডিসাইড এমসিবি কি পাওয়ার ফ্যাক্টর ডিসাইড করে দেয়? লোডের মধ্যে পাওয়ার পাওয়ার ফ্যাক্টর কে ডিসাইড করে? লোড এবং যেখান থেকে আসছে আমাদের সাপ্লাই, সেখান ওখানে ও ডিসাইড করে দেয় পাওয়ার ফ্যাক্টর কত হবে? না, ও ডিসাইড মেইনলি কিরকম লোড লাগাচ্ছি, লোডের উপরই ডিপেন্ড করছে পাওয়ার ফ্যাক্টর। আমরা তো আমি তো বললে যেখান থেকে আসছে সেটা হবে। ঠিক আছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে তুমি বলে অ্যাম্পিয়ারের এমসিবি লেখা থাকে, তো আমি প্রশ্ন করছি যে কত অ্যাম্পিয়ার অবধি এমসিবি, এমসিবি হাইয়েস্ট কত অ্যাম্পিয়ারের পাওয়া যায়? তোমার বাড়িতে কত অ্যাম্পিয়ারের এমসিবি আছে গো? দেখিনি স্যার। না দেখলেও ক্লাসে তোমাদের স্যারেরা নিশ্চয় অনেকবার বলে দিয়েছেন। C6 কথাটা বলেনি? 6 অ্যাম্পিয়ার। বাড়ি রেগুলার লেভেলে 6 অ্যাম্পিয়ার, 6, তারপরে 20, তারপরে 40, 80, 100, হয়তো স্যারেরা বলেও দিয়েছেন 125 অ্যাম্পিয়ার অব্দি এমসিবি। তার উপরে গেলে তার নামটা চেঞ্জ হয়ে যায়, কি নাম হয়? এমসিসিবি। সেইটা কত অ্যাম্পিয়ার অব্দি পাওয়া যায়? সেটা হাই 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 অ্যাম্পিয়ারের যা পাওয়া যায়। হাই অ্যাম্পিয়ার তো বুঝলাম, সেটা হাই দিকে যাচ্ছি, আমাকে প্রশ্নটা ওঠাই কত অ্যাম্পিয়ার অব্দি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, চলো এইচআর রাউন্ড থেকে বলো স্যার কিছু আগে ধরো। এটা তোমার কিছু স্ট্রেংথ, কিছু বলো, তোমার কি স্ট্রেংথ, তোমার মতে তুমি যে এই কোম্পানিতে জয়েন করতে চাইছো, তোমার স্ট্রেংথ সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা আছে। তুমি আগে নিজের স্ট্রেংথ সম্পর্কে একটু বলো, যে কারণে আমরা তোমাকে পজিটিভ দিক। হ্যাঁ, তোমার বিশেষ বলো। আমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আই হ্যাভ এ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার কাজ করতে ভালোবাসি, এবং আই এম মোটিভেটেড পারসন, এনথুজিয়াস্ট পারসন। মোটিভেটেড এনথুজিয়াস্টিক বলছো, ঠিক আছে, তোমার কথা শুনে মনে হচ্ছে না মোটিভেটেড। তুমি মোটিভেটেড টার্মটা যেভাবে বলছো তুমি হচ্ছে সামথিং মুখস্থ বলছো। মোটিভেটেড এনথুজিয়াস্টিক এর মানেটা তুমি যদি জানো তাহলে তুমি সেটা ঠিক হইতে বলো না। তুমি যেমন ভাবে বলছো যে লাগছে তুমি টার্মগুলো তো শুনেছো দিয়ে যেটা উল্টে দিচ্ছ। আর কিছু কি ধরনের, মানে তুমি যে এই ধরো কোম্পানিতে আসতে চাইছো বা জয়েন করতে চাইছো, তো এই কোম্পানির জব প্রোফাইল সম্পর্কে কি তোমার ধারণা আছে? এখানে তোমার কি ধরনের কাজ করতে হবে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? এবং সেটা তোমাকে কেন অ্যাট্রাক্ট করছে, যে কারণে তুমি এই জবে জয়েন করতে চাইছো? মানে এই কোম্পানির কি কোন বিশেষ বৈশিষ্ট্যটা তোমাকে মানে এই জবের জন্য অ্যাপ্লাই করতে অ্যাট্রাক্ট করছে, এটা একটু যদি বলো। অনেক কিছু এখানে ইলেকট্রিকের কাজ আমরা যেটা শেখার যেটা ইচ্ছে সেটাই আমাকে অ্যাট্রাক্ট করছে, প্র্যাকটিক্যাল নলেজটা নেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল নলেজটা নেওয়ার জন্য, কিন্তু এখানে তো ইলেকট্রিক্যাল ছাড়াও অন্যান্য ধরো কোনো কাজও তোমাকে করতে হতে পারে। শুধু ইলেকট্রিক্যাল রিলেটেড বা ইলেকট্রিক্যাল ফিল্ডের জবই নাও দেওয়া হতে পারে, হয়তো তোমাকে কোনো আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটির কাজেও তোমাকে নিযুক্ত করা হতে পারে, যেখানে তোমাকে খালি কমার্শিয়াল কাজকর্ম করতে হবে। যেমন হচ্ছে কনজিউমারের বিলিং, সেগুলোর মনিটরিং, কালেকশন হচ্ছে কিনা সেগুলো মনিটরিং করা, কনজিউমারের গ্রিভেন্স সেগুলোকে সমাধান করা। তো এই ধরনের কাজগুলো কি করতে তুমি আগ্রহী হবে?
হ্যাঁ, অবশ্যই আগ্রহী হব, যেহেতু শুধুমাত্র ইলেকট্রিক্যাল নলেজটাই এনাফ হবে না আমার জন্য। সমস্ত কিছু কাজ করাটাই অ্যাজ এ ফ্রেশার হিসাবে আমি নিজেকে নিজের কাম্য বলে মনে করি। তাই আমি সবকিছু কাজই করার চেষ্টা করবো, যতটুকু আমার বেস্ট দেওয়া যায় সেই কাজের প্রতি। তোমার নেগেটিভ পয়েন্ট কিরকম? আর তুমি কোন জায়গায় মনে করছো একটু মানে এইগুলো পারি না বা এইগুলো আমার দোষ? আমি কোনো কিছু কাজ নিয়ে যদি বসি, তাহলে চট করে সেই কাজ থেকে উঠতে পারি না, মনে হয় স্যাটিসফাই পাই না নিজের কাছ থেকে, যতক্ষণ না কাজটা কমপ্লিট করতে পারছি। আচ্ছা, আর কিছু? এইটুকুই আমার যেটুকু মনে হয়। আচ্ছা, আচ্ছা, ধরো তোমাকে আমরা এই কোম্পানিতে নিযুক্ত করলাম, অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তো সেক্ষেত্রে তুমি কতদিন পর্যন্ত এই জব করতে চাইবে? কতদিন পর্যন্ত তুমি এই চাকরি করতে চাইবে? আমি জবটা করতে চাইছি, আমি অ্যাজ এ ফেসিস আমি চাইবো না যে জবটা ছেড়ে দেওয়ার চেষ্টা আমার মনের মধ্যে থাকবে না, জবটা করারই আমার ইচ্ছা থাকবে। তবে একটু চেষ্টা করব নিজেকে ইমপ্রুভ করার, এবং যাতে একটু বেটার জায়গা তো নেক্সট টাইম আরো নিজেকে ইমপ্রুভ করতে পারি, এটুকুই আমার ইচ্ছা থাকবে। আচ্ছা, বেটার জায়গা মানে তুমি কি বলছো? মানে ধরো আমি বলতে চাইছি, ধরো এখন তোমাকে একটা পার্টিকুলার একটা পজিশন আমরা নিলাম, বেটার জায়গা মানে এর থেকে তুমি আর কি বেটার এক্সপেক্ট আমি করছো? কিছু যদি আমি নিজেকে এক্সপিরিয়েন্স করলে আমি যাতে একটু বেটার পজিশন, মানে আমি যাতে আমিও কিছু জনকে কাজ করাতে পারি, সেরকম বেটার পজিশনের কথা বলছি, যাতে আমার এক্সপিরিয়েন্সটা, আমার কাজের দক্ষতাটা যাতে আমি সেভাবেই বাড়াতে পারি নিজেকে। আচ্ছা, আহ কি বলা যায়? তাহলে আগামী 10 বছরের মধ্যে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো? মানে এই কোম্পানিতে যদি তোমাকে নিযুক্ত করা হয়, মানে আগামী 10 বছরে তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও? আগামী 10 বছরের মধ্যে আমি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিকেও অনেক ইমপ্রুভের দিকে নিয়ে যাওয়ার আমার একটা ইচ্ছা থাকবে। আমি যখন কাজে যুক্ত হব, এবং নিজেকেও ইমপ্রুভ করে আরো যাতে কোম্পানিরও ভালো হয় এবং আমিও ইমপ্রুভ করতে পারি নিজে কাজ শিখে, সেটা আমি আরো 10 বছর পর নিজেকে সেরকম জায়গাতে দেখবো, যাতে আমি ভালো একটা জায়গাতে নিজেকে স্ট্যান্ড আপ করতে পারছি। আচ্ছা, শুধু ভালো কাজ করাই কি উদ্দেশ্য? না আর কোনো উদ্দেশ্য থাকে? কোনো কোম্পানিতে ধরো তোমাকে আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে নিচ্ছি, শুধুই আমি ভালো কাজটাই করে যাবো সেটাই কি আমি এক্সপেকটেশন থাকবে, না আর কিছু এক্সপেকটেশন তোমার থেকে থাকতে পারে? ভালো কাজকর্ম, আমার ভালো বিহেভিয়ার। বিহেভিয়ার বলতে মানে আচ্ছা ঠিক আছে, বিহেভিয়ার আর 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 কিছু মানে আদার্স কোন অ্যাক্টিভিটিস আমি যেটা তোমার কাছে এক্সপেক্ট করতে পারি? ওয়ার্ক রিলেটেড কোন আদার্স সাইড অ্যাক্টিভিটি যদি হয়, সেটা যদি আমাকে দেওয়া হয় এবং সেটাতে আমি ভালো, আমার ইচ্ছা থাকবে আমি আদার অ্যাক্টিভিটি গুলোতে। না, আমি সবসময় আমি দেওয়ার কথা বলছি না, একটা বলছি না। এবং আমি বলছি তোমার ওয়ার্ক প্রোফাইলের বাইরে গিয়ে, ধরো তুমি কাজ করছো, ঠিক আছে, তুমি হয়তো 3 মাস হলো কাজ করছো, কিন্তু আমার সামহাও মনে হলো যে এই মেয়েটাকে যা কাজ দেওয়া হচ্ছে ও একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে কাজটা করে যাচ্ছে। তাহলে সেটা আমি সেদিক থেকে তোমার উপর পুরোপুরি স্যাটিসফাই। ওয়ার্ক নিয়ে আমার কোনো কথা হবে না। ওয়ার্ক ছাড়া বিয়ন্ড ইওর ওয়ার্ক, মানে বিয়ন্ড ইওর টেকনিক্যাল অর এনি রিলেটেড জব, তোমার আর কি এক্সপেকটেশন আমার থাকতে পারে? কোনো জায়গাতে যদি কোনো ম্যানেজিয়াল বা কোনো যদি লিডারশিপে যদি কাজ থাকে, সেখানে আমি কিরকম কাজ? কিছু মানুষকে কাজ করানোর, যেটা সেও আমার তো তোমার ভালো। ওয়ার্ক প্রোফাইলের মধ্যেই পড়ছে। সুপারভাইজার, যেহেতু তোমার একটা টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট, তো ওটা তো তোমার ওয়ার্ক প্রোফাইলই হচ্ছে। কিছু ওটা লোককে ওয়ার্ক প্রোফাইল পড়ছে, তার বাইরে আমি জিজ্ঞাসা করছি আদার্স কোন অ্যাক্টিভিটিস? তুমি কি তোমার স্কুলে যখন বা কলেজে যখন পড়েছো, তুমি কোনো কালচারাল প্রোগ্রাম, তুমি শুধু পড়াশোনা করে গেছো নাকি কালচারাল প্রোগ্রাম আমি এগুলো? অনেক কালচারাল প্রোগ্রাম করেছি। আমি সেইখান থেকে কিছু আমি তোমার কাছে এক্সপেক্ট করছি। হ্যাঁ, আমি কালচারাল প্রোগ্রাম করেছি, স্কুলেও অনেক কি করেছি। করেছো আমার দেখা দরকার নেই, তুমি আমাকে আগামী দিনে আমি তোমার কাছ থেকে এইখানে কিরকম হ্যাঁ, তোমাকে আমি এক্সপেক্ট করতে পারি? কালচারাল প্রোগ্রামের দিক থেকে আমার আগ্রহটা আগেও ছিল এবং পরবর্তীকালেও সেটা থাকবে।
ধরো আমাদের যদি ফ্যাক্টরিতে হয়, বিশ্বকর্মা পুজো, তোমাকে হয়তো কোনো একটা ফ্যাক্টরিতে আমি দেবো, যেখানকার বোধ তোমাকে টেকনো কমার্শিয়াল সেকশন তোমাকে দেখতে হবে। তো ফ্যাক্টরিতে তুমি যদি অবশ্যই তুমি যেহেতু মেয়ে, তোমাকে ইন হাউস ফ্যাক্টরির জবই দেওয়া হবে, তোমাকে বাইরে খুব একটা দেওয়া হয়তো হবে না। তো সেক্ষেত্রে ধরো বিশ্বকর্মা পুজো বা আমাদের এখানে বড় বড় বিশ্বকর্মা পুজো হয়, রাখি বন্ধন হয়, ক্রিসমাস ডে, এগুলো ভালোভাবে পালন হয়। তুমি তুমি সেখানে মানে হয়তো দেখলে যে কেউই দেখলে কেউ মানে ধরো সাপোজ আজকে হচ্ছে তোমার 16 তারিখ, তুমি বুঝতেই পারছো যে আগামী 9 দিন পর ক্রিসমাস আছে, এবং দেখলে যে কেউ সেটা নিয়ে কোনো কথাই বলছে না, হুম। কোনো কথাই বলছে না, কারো কোনো ইচ্ছাও নেই, সব ইচ্ছাও নেই, তুমি কি করতে পারো? তোমার সেখানে কি ইচ্ছা থাকবে? আমার ইচ্ছে থাকবে কিছু জনের সঙ্গে কথা বলা, এবং একটা জায়গাতে ছোট্ট একটা কিছু প্রোগ্রাম ওখানে অ্যারেঞ্জ করা যায়, এবং সেখানে কেউ যদি একান্তই কোনো কিছু পার্টিসিপেট না করে, অ্যাটলিস্ট তাদের উপস্থিতিটা আমি সেজন্য তাদেরকে কনভিন্স করব, এবং নিজে কিছু গান হোক বা কোনো আবৃত্তি হোক, সেটা দিয়ে অনুষ্ঠানটাকে একটা ছোট্ট একটা সুন্দর জায়গাতে তুলে ধরার চেষ্টা করবো আমার দিক থেকে। আমি এটাই প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে অ্যাকচুয়ালি ধরো কেউ দেখলে যে কালচারাল ব্যাপার ছাড়া অনেক আনুষ্ঠানিক ব্যাপার, কিছু মোটিভেশনাল মানে জব, ঠিক আছে, আমি এইগুলোর দিক থেকে তোমার কাছে এক্সপেকটেশন আমি জিজ্ঞাসা করছিলাম। বেশ, ইটস ওকে। আর কিছু জিজ্ঞাসা করবে জয়দীপ? না, আর কিছু জিজ্ঞাসা করার নেই। ঠিক আছে, যদি তোমার ধরো আমি তোমাকে অ্যাবজর্ব না করি, এতক্ষণ আধ ঘন্টা ধরে ইন্টারভিউ নিলাম, বাড়ি গিয়ে মধ্যে বলবে যে আমার আধ ঘন্টা ধরে ইন্টারভিউ নিয়ে আমাকে অনেক সুন্দর প্রশ্ন করেছে, তারপর ধরো তোমার রিজেকশন হয়ে গেল, তুমি দেখলে যে না তোমার নাম বেনিফিটস প্যানেলে নেই, হোয়াট উইল বি ইয়োর ফিলিং? তুমি কি নিজেকে সম্বন্ধে কি মানে নিজের কি ভাবনা আসবে? নিজের ভাবনা এটা আসবে যে আমি নিজেকে আরো ইমপ্রুভ করব, যাতে নেক্সট টাইম আমি যাতে অ্যাকসেপ্ট আমাকে কোম্পানি করতে পারে। আমি নিজেকে ইমপ্রুভ করার আরো চেষ্টা করব, আরো স্টাডি করব, নিজের পার্সোনালিটি আরো ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে, ইটস ওকে, your interview has been over and let's see what happens about your absorption, and thank you and all the best for your upcoming life. Okay, you may leave now. থ্যাংক ইউ স্যার। মিউট করো আর ইয়ে করো, ক্যামেরা অফ করে দাও। আচ্ছা, যতটা যা দেখলে তোমরা আজকে, দেবাশিস মানে আজকে শ্বেতা বড়াল আমাদের মধ্যে আসতে পারেনি, আমাকে আগে ইনফর্ম করেছিল যে ও হয়তো আসতে পারবে না, এবং সেই জন্য দেবাশিস দে ওর জায়গায় ইন্টারভিউ দিয়েছে এবং কস্তুরী তার নিজের জায়গায় ইন্টারভিউ দিয়েছে। আমি এবং জয়দীপ স্যার যেটা বুঝলাম সেটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রেই কমনলি হচ্ছে এরা এইচআর রাউন্ডে যে আমরা প্রশ্নগুলো করছি মোটামুটি কিছুটা স্যাটিসফাইড আমরা অ্যান্সার পাচ্ছি। অর্থাৎ এইচআর রাউন্ডে আমরা যদি দুজনকে 100 দেওয়া হয়, 100-র মধ্যে 60 থেকে 70 আমরা তাদেরকে দিয়ে দিতে পারি। কিন্তু টেকনিক্যাল রাউন্ড আমার যেটা মনে হচ্ছে, টেকনিক্যাল রাউন্ডে হচ্ছে দেবাশিসের জন্য আমি একরকম বলবো যে টেকনিক্যালি দেবাশিস সেটা ওর থিওরিটিক্যাল ব্যাপারটা ওর দখলে আছে, অর্থাৎ ওই যে টার্মগুলো শুনছে সেগুলো দখলে আছে, কিন্তু ওকে আমি যখন প্র্যাকটিক্যাল রিলেটেড একদম জিজ্ঞাসা করছি সেখানে একটু ভাবনা চিন্তা তোমাকে ইনস্ট্যান্ট খেলাতে হবে। তো সবসময় ইনস্ট্যান্ট ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল রিলেটেড খেলানো যায় না, সেটা তুমি যখন তোমার বাড়িতে আছো বা তুমি তোমার আর প্রচুর কাজ নেই তখন এইসব সম্পর্কে বেশি ভাবো, দেখবে বেশি ভাবলে বেশি ব্রেনটা খোলে। ভেবে যদি না পাও, গো ফর ইউটিউব, গো ফর ইউর গুগল, আস্ক গুগল। কস্তুরীর জন্য টেকনিক্যাল যেটা বলবো, তুমি টেকনিক্যাল টার্মগুলো জানো কিন্তু সামহাউ ওই বোর্ডে অ্যাপিয়ার হয়ে তুমি ভোল্টেজ লেভেলটাও ভুলে গেছো, যেটা কিন্তু তুমি অনেক আগেও আমাকে বলেছো, তোমার কাছ থেকে আগে উত্তর পেয়েছি, এমনটা নয় যে আমি তোমাকে এই প্রশ্ন প্রথমবার করছি। কস্তুরীর জন্য বলছি, কস্তুরী আগেও টেকনিক্যাল প্রত্যেকটা ভোল্টেজ লেভেল এগুলো সব মনে রেখেছো, আজকে এইখানটা এসে তোমার বুঝতে পারছি একটু ভয় করছিল আই থিঙ্ক, যার জন্য টেকনিক ভোল্টেজ লেভেল বা এই টার্ম বলে যে ফল্ট, এই টার্মটা ভুলে যাওয়া মানে ইনস্ট্যান্ট মনে না করা, এটা কিন্তু করলে হবে না। তোমাকে দরকার হলে এটা সবসময় ভাবতে হবে, তুমি যতক্ষণ যা পড়ছো পড়ার বাইরেও তোমাকে কিছু জিনিস ভাবতে হবে যে হ্যাঁ, যে ফল্ট, এই টার্মগুলোকে ফল্ট বলে, এটাকে ওভার কারেন্ট বলে, সার্জ হচ্ছে এই জিনিসটা, ভোল্টেজ লেভেল এই জিনিসটা, এইগুলোকে তোমাকে একটু ভাবতে হবে, কিন্তু বেশি ভাবলে মনে থেকে যাবে, এই ইন্টারভিউ বোর্ডে সেগুলো ভুলবে না। জয়দীপ কি বলছো বলো একটু? আমারও সেটাই বক্তব্য যে এইচআর রাউন্ডের এদের যা অ্যান্সার গুলো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ছিল, তবে টেকনিক্যাল রাউন্ডটা আরো বেটার হতে পারতো। টেকনিক্যাল রাউন্ডে এরা একটু প্যানিক করছে, এবং সেটা মানে আশা করা যায় যে আরো কিছু এরকম মক ইন্টারভিউ রাউন্ডের পরে আশা করা যায় মানে ব্যাপারটা আরো সরগর হবে, এবং ব্যাপারটা আরো সরগর হবে, এবং ওরা অলরেডি আমাকে রিকোয়েস্ট করেছে স্যার যে ক্লাসের বাইরে কিছু ক্লাস আপনি নেবেন যেখানে হচ্ছে শুধুমাত্র এইগুলোই আলোচনা করবেন,
ঠিক আছে? হ্যাঁ, এবং ওগুলো আরো ইন্টারনেটে বা ইন্টারনেটেও সার্চ হ্যাঁ, করে আমি দেখা যেতে অলরেডি পারে ওদের বলেছি যে তোমরা আমার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ক্লাসে যত ইন্টারভিউ যা এরকম বল- টাইপের অজস্র কোশ্চেন যদি তারা দেখে রাখে, মানে অন্তত যদি 500-600 কোশ্চেন দেখে রাখে, তো তার মধ্যে তো খুব একটা ডাউট হওয়ার কথা নয়। এবং হওয়ার কথা যে নয়, টেক্সট exactly. বইগুলো পড়ছে, মানে যে টপিকগুলোর উপরে মেনলি ফোকাস করা হচ্ছে, সেগুলো ওরা ইন্টারভিউ কতগুলো দেখলেই বুঝতে পারবে কোন টপিকের উপরে বেশি মানে কোশ্চেন আসছে। তো সেই টপিকগুলো যেন টেক্সট বই থেকে দেখে আরো বেটার ওয়েতে ওরা প্রিপেয়ার করে রাখে, মানে ওগুলো একটু বেটার ওয়েতে তোমাদেরকে দেখে রাখতে হবে, মানে ডিটেলে। বুঝতেই পারছো, মানে পাওয়ার সিস্টেম, মেশিন, এই সমস্ত টপিকগুলো একটু ঘুরে ফিরে হয়তো বেশি তোমাদের কাছে আসবে। সেক্ষেত্রে ওই টপিকগুলো অন্তত মানে একদম ডিটেলে বই থেকে পড়ে রাখাটাই বেটার হবে। ঠিক। কুইজ গিয়ার, এই সমস্ত সাবজেক্ট খুবই ভাইটাল, এগুলো এবং আমি যতটা পারবো এক্সট্রা ক্লাস সুইচের আরো এক্সট্রা ক্লাস, মানে যেগুলো হচ্ছে তোমার একদম প্র্যাকটিক্যাল রিলেটেড ঘটনা, যেমন এই যে বলছিলাম যে ওভার তার ছিঁড়ে যাওয়ার, এই একটা তিনটে ফিউজের মধ্যে একটা ফিউজ যদি 11,000-এর 3টে ফিউজ আছে, 3টে ফেজে একটা হয়ে গেলেই তোমাদের 2টো ফেজে লো ভোল্টেজ হয়ে গেছে, কারণটা কি, বা এগুলোকে ডিটেল ওয়েতে এক্সপ্লেন করে দেওয়া, বা আমি এরপর কিছু মানে প্র্যাকটিক্যালের উপর কিছু ক্লাস আমি বোর্ড করে শেখাবো। আগামী দিনগুলো আস্তে আস্তে তৈরি হও, আমরা পাশে আছি। পরের দিন দেখি কবে ইন্টারভিউ অর্গানাইজ করা যায়, আমি এবং স্যার থাকবো, দুজনই থাকবো। কে কে ইন্টারভিউ দেবে একটু বলে রাখো আগে থেকে। স্যার আমি দেবো। আমি সুমিত শাহ তুমি দেবে, আর কে? সুমিত শাহ বলে পরের দিন ইন্টারভিউতে রাজি, আর কে দেবে বলো? রাহুল মান দাও, রাহুল মান। ঠিক রাহুল আছে স্যার, আমি দেবো। প্রথমে বলো। হ্যাঁ স্যার, আমি দেবো। ঠিক আছে, ওকে। তোমরা একটু ঘরে একটু প্রিপেয়ার হয়ে নাও, যে এই যে রাউন্ডে কমন, তোমরা গুগলে একটু সার্চ দাও যে হোয়াট দ্য actually what the questions are generally asked in interview at HR round or for any technical job, যা সার্চ দিয়ে রাখো, অনেক প্রশ্ন উত্তর তোমরা গুগল সার্চ করে পেয়ে যাবে, একটু পড়ে রাখো, তাহলে নিজেরা তৈরি হবে। এই চ্যাপ্টার গেল, বা তোমরা HR রাউন্ড গুলো চোখের সামনে দেখছো, এখানে তোমাদের অনেকটাই আশা করি তোমাদের নিজেদেরকে হেল্প করছে প্রিপেয়ার হতে। আর টেকনিক্যাল রাউন্ডে মেশিন এবং পাওয়ার সিস্টেম, এই দুটোকে একটু দেখে রাখো, সব কিছু ওভারভিউ দেখে রাখো, আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি, ঠিক আছে? স্যার এদের হয়ে গেলে স্যার আমরা আরেকবার দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলছি ওদের হয়ে গেলে আমরা লাস্টের দিকে আরেকবার দেবো স্যার। ওদের হয়ে গেলে ব্যাপারটা কি, আমাদের 1 ঘন্টা বেশি ক্লাস দিতে পারছি না তো। তো না স্যার, মানে বলছি এই মানে এদের যখন কমপ্লিট হয়ে যাবে সবার, মানে সবার যখন ইন্টারভিউ হয়ে গেল তারপরে বলছি। হ্যাঁ স্যার, তাই আমি কিন্তু অলরেডি দেখো 2টো ক্লাস এটার জন্য অ্যালট করে দিয়েছি, কারণ আমি দেখেছি আমার যতদিন পরীক্ষা দেরি আছে, আমার সিলেবাস এমন কিছু আর লাগবে না। মাইক্রো কন্ট্রোলার ঢুকবো, 5-6টা ক্লাসের পর মাইক্রো কন্ট্রোলার শেষ হয়ে যাবে, মাইক্রো কন্ট্রোলার কিছুই নেই, অলমোস্ট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ওটা। আর পরে রইলো তোমার 5-6টা ক্লাস নয়, হয়তো 2 সপ্তাহ বড় জোর লাগবে মাইক্রো কন্ট্রোলার শেষ করতে। তারপরে মাইক্রো কন্ট্রোলার ক্লাসগুলো পুরো খালি হয়ে যাচ্ছে, সুইচ গেটে এমন সপ্তাহে 3 দিন টানছি, তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আশা করি তোমাদের এর মধ্যে প্রচুর ইন্টারভিউ নিয়ে মক নিয়ে তোমাকে একটা জায়গায় আমরা তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? ইটস ওকে, 11:14 বাজে, ঠিক আছে, ইউ মে লিভ নাও অল। এন্ড জয়দীপকে অবশ্যই, হ্যাঁ বলো বলো দেবাশিস। স্যার বলছি, দেবাশিসকে একটা কোশ্চেন করেছিলেন যে যদি মানে কোম্পানির উপর কেউ যদি মানে কোম্পানি ভাঙচুর করতে আসে, তো সেখানে উত্তর কি হবে? স্যার ওটা ব্যাপারটা হচ্ছে, এখানে উত্তরটা এভাবে দেওয়া উচিত যে প্রথম এটাই হবে যে আমি সেই জায়গায় রাখবো না, আমি প্রথম উত্তরটা এটা হবে যে আমি নিজের প্রতি মানে অনেকটাই কনফিডেন্ট যে আমি সেই জায়গাটাই রাখবো না যেখানে পাবলিক আমাদের উপর রেগে যাবে, 1 নম্বর উত্তর। যদি তারপরেও পাবলিক ভাঙচুর করতে আসে, আমি তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাবো এবং তাদের সঙ্গে আমি আলোচনায় বসবো। আমি আমার হায়ার অথরিটিতে যাবোই না, দরকার হলে আমার যদি পাবলিক ডিলিং আমার থাকে, আমি পাবলিকের কাছ থেকে রিকোয়েস্ট করবো যে তোমাদের কিছু প্রতিনিধি আমাদের কাছে আসো, তোমাদের সমস্যাটা খুলে বলো, আমি একটা গল্প শুনি, তোমাদের একটা জায়গা আমি দিই যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের এই সমস্যা, তোমাদের এই সমস্যাগুলি আমরা হায়ার অথরিটিকে জানাবো, ঠিক আছে? আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে সার্ভিস দেওয়াটা আমার উদ্দেশ্য। আমি যে চাকরি করছি, বা আমাদের যে কোম্পানিটা আপনাদের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখবো, আপনারাও আমাদের দিকটা দেখবেন, এটা একটা মিউচুয়াল, আমরা দুজনের সুসম্পর্ক বজায় রাখবো। তো আপনাদের সমস্যাগুলো হচ্ছে আমরা বুঝতে পারছি, আমরা তো জানি না, আপনারা আজকে এসে বলছেন তাই সমস্যাগুলো বুঝতে পারছি, আমি এখানে আপনাদের সামনে নোট ডাউন করছি, আপনাদের প্রেজেন্স আমি নোট ডাউন করছি লিখিত আকারে, এটা আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, আপনারা নিশ্চিন্ত থাকুন, বাড়ি ফিরে যান, তারপর যদি সমস্যা না হয় আমার হায়ার অথরিটিকে আপনি জানিয়ে দেবেন। এর মতো সুন্দর উত্তর আর হয় না, বুঝে গেছে? ঠিক আছে, ঠিক আছে, সবাইকে তাহলে
হ্যাঁ আপলোড করে দিই। হ্যাঁ, ঠিক আছে।